আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 598তম ক্লাস। এই 598তম ক্লাসে আমরা রোগীলিপি শিখব। সম্মানিত উপস্থিতি, গত 16 নভেম্বর 597তম ক্লাস করে 17, 18, 19 গত 3 দিন ঢাকার বাইরে প্রোগ্রামের জন্য ক্লাস বন্ধ ছিল। যথারীতি আজকে আমরা আবার 598তম ক্লাস দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ 13তম ক্লাস। নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ 13তম ক্লাস। গত 597তম ক্লাসে আমরা আলোচনা করছিলাম উৎপত্তির কারণের। কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম? যাদের জানা আছে একটু লিখে জানান। উৎপত্তির কারণগুলি: অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার, নেশা, অনিয়ম, ঘাম, প্রস্রাব, পায়খানা, ঋতুস্রাব। এই যে ধাপগুলি রয়েছে 24টি ধাপ। তার মধ্যে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ধাপগুলির মধ্যে 24টি ধাপের মধ্যে আমরা 597তম ক্লাসে কোন ধাপ নিয়ে আলোচনা করছিলাম? রেজানুর রহমান, নেশা। আলহামদুলিল্লাহ, নেশা নিয়ে আলোচনা করছিলাম। 597তম ক্লাসে নেশা নিয়ে আলোচনা হচ্ছিল। আজ তার পরবর্তী ধাপ। নেশার পরবর্তী ধাপটির নাম কি? যাদের জানা আছে একটু লিখে জানান। নেশাখোর যা মানে না, যা করে না, সেই ধাপটি হলো এটি। নেশাখোর যা করে, নেশাখোর। নেশার পরেরটা কি? অনিয়ম। ধন্যবাদ। তাহলে আজকে 598তম ক্লাসে আমরা উৎপত্তির কারণের অনিয়ম ধাপ নিয়ে কাজ করব। অনিয়ম, তাহলে অনিয়মটি কততম ধাপ? 1 নম্বরে অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার, নেশা, অনিয়ম। তাহলে অনিয়মটি উৎপত্তির কারণের কততম ধাপ? উৎপত্তির কারণের কততম ধাপ? অনিয়ম। উৎপত্তির কারণ অনিয়মের কততম ধাপ? একটু লিখেন তো, কততম ধাপ? অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার, নেশা, অনিয়ম কততম ধাপ? কততম ধাপ? 8ম ধাপ। ধন্যবাদ। এই 8ম ধাপে আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। এই ধাপে কি কি রয়েছে একটু আমি বলছি, একটু শুনুন। অনিয়ম, খাবারে অনিয়ম। সকালে খাবার দুপুরে, দুপুরেরটা বিকালে, বিকালেরটা রাতে,
সন্ধ্যা রাতেরটা শেষ রাতে, এই যে অনিয়ম, একদিন সকালে একদিন বিকালে, একদিন খাচ্ছে তো একদিন খাচ্ছে না, এই যে অনিয়মগুলি, এই অনিয়ম যারা করে তারা রোগাক্রান্ত হতে পারে। এক নম্বরে খাবারে অনিয়ম, যারা খাবার দাবারে অনিয়ম করে, টাইম মতো খাওয়া দাওয়া করে না, তারা রোগাক্রান্ত হতে পারে। সাধারণত হয়ে যাচ্ছে, রোগাক্রান্ত হয়ে যায় যারা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, টাইম মতো খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া যারা অনিয়ম করে। 2 নাম্বার, অতিরিক্ত রাত্রি জাগরণ। একটি প্রবাদ আছে, দিনে ঘুমায় রাতে জাগে, তার অসুখ সবার আগে। দিনে ঘুমায় রাতে জাগে, তার অসুখ সবার আগে। সম্মানিত উপস্থিতি, তো অনিয়মের 1 নাম্বারটি হচ্ছে খাবারে অনিয়ম, টাইম মতো খাওয়া দাওয়া না করা, সময় মতো খাওয়া দাওয়া না করা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বারটি হচ্ছে রাত্রি জাগরণ। যারা রাত্রি জাগরণ করে তারা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে যায়। মাত্রাতিরিক্ত সঙ্গম, মাত্রাতিরিক্ত সঙ্গম, অতিরিক্ত মাত্রায় সঙ্গম করলে আর সেই পরিমাণ যদি পুষ্টি কিংবা খাওয়া দাওয়া গ্রহণ না করে, তাহলে অসুস্থ হয়ে যেতে পারে। অতিরিক্ত ঘুম, ঘুম আর ঘুম, দিন নাই রাত নাই, শুধু ঘুম আর ঘুম। বিছানা পাইলে হলো, শুধু ঘুম আর ঘুম। এই যে ঘুমের পর ঘুম, দিনের পর দিন, রাতে শুতে গেল ঘুম আসে না, শেষ রাতে ঘুমিয়ে পড়লো, শেষ রাত থেকে সারা দিন ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, সারা দিন পার, পরের দিন রাত 10টা 11টা ঘুম থেকে জাগে। এই যে ঘুম, এক নাগারে 1 দিন 2 দিন 3 দিন ঘুম আর ঘুম, এই যে ঘুমের শুধু ঘুম আর ঘুম, এত ঘুম যদি কেউ ঘুমাতে থাকে, বিনা পরিশ্রম করে যদি এত ঘুমায়, খাওয়া দাওয়া না করে, তাহলে তারা অসুস্থ হয়ে যেতেই পারে। অতিরিক্ত ঘুম, অতিরিক্ত টেনশন, টেনশন মানুষের থাকবে, যখন তখন যে কোনো বিষয়ে অল্পতেই যদি খুব বেশি টেনশন ফিল করে, শুধু টেনশন আর টেনশন, দিন রাত ভর শুধু টেনশন। 19 থেকে 20 হলেই, নুন থেকে চুন হলেই শুধু টেনশন আর টেনশন। এই যে অতিরিক্ত মাত্রায় টেনশন যারা করে, তারা এক সময় স্থায়ীভাবে অসুস্থ হয়ে যেতে পারে টেনশন করলে। অতিরিক্ত মানসিক পরিশ্রম, অতিরিক্ত মানসিক পরিশ্রম, এর ফলেও অসুস্থ হয়ে যেতে পারে। অতিরিক্ত মানসিক পরিশ্রম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যারা লাইভে অবস্থান করছেন, অতিরিক্ত মানসিক পরিশ্রমে যদি মাথা ব্যথা হয়, পৃষ্ঠা নাম্বারটা কত? মাথা ব্যথা, অতিরিক্ত মানসিক পরিশ্রম, অতিরিক্ত মানসিক পরিশ্রমে যদি মাথা ব্যথা হয়, তাদের ওষুধটি কি? পৃষ্ঠা নাম্বারটা কত? অতিরিক্ত মানসিক পরিশ্রম, পৃষ্ঠা নাম্বার কত? যাদের জানা আছে একটু লিখে জানান। মানসিক পরিশ্রম, অতিরিক্ত মানসিক পরিশ্রম,
অতিরিক্ত মানসিক পরিশ্রম 143, মেন্টাল এক্সারশন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? সিফাত হোমিও। ডাক্তার সাইফুল ইসলাম সাহেব একটু বলে দেন তো। সিফাত হোমিও, ডাক্তার লোকমান হাকিম, সব রংপুর। বাকিগুলা তুমি একটু ওইটা বানাইতে পারো, দেখো। চলো চলো চলো। সম্মানিত উপস্থিতি, মানসিক পরিশ্রমে মাথা ব্যথা ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ডাক্তার ফাহিমা জাহান 13টি, 14টি, তাওহিদুল ইসলাম 14টি, লোকমান হাকিম স্যার 14টি, ডাক্তার নাসির 13টি, ডাক্তার জাফরিন সুলতানা সংখ্যা বলে নাই। মেন্টাল এক্সারশন 13টি। সম্মানিত উপস্থিতি, মানসিক পরিশ্রমে 13টি ওষুধ, যেখানে ফার্স্ট গ্রেডে সেকেন্ড থার্ড বাদ দিলাম। শুধু ফার্স্ট গ্রেডেই যদি 13টি বা 14টি আপনারা হিসাব করে নেবেন, এই 14টির মধ্যে আমরা যারা শুধুমাত্র নাক্সবুম ব্যবহার করি, আপনারা আমাকে একটু বলেন তো, শুধুমাত্র আমরা যারা নাক্স ব্যবহার করি এটার কারণ কি আপনারা বলতে পারেন? আমরা যারা শুধু নাক্সবুম যারা ব্যবহার করি এটা করার কারণ কি? যদি জানা থাকে একটু আপনারা লিখুন। নাক্সবুম যারা ব্যবহার করি, যারা শুধু নাক্সবুম ব্যবহার করি, মেন্টাল এক্সারশনের ক্ষেত্রে নাক্সবুম, মানসিক পরিশ্রমে মাথা ব্যথা, আমরা যারা শুধুমাত্র নাক্সবুম ব্যবহার করি, আমরা যারা নাক্সবুম ব্যবহার করি কেন ব্যবহার করি একটু বলতে পারেন? অতিরিক্ত মানসিক পরিশ্রমের ক্ষেত্রে আমরা যারা নাক্সবুম ব্যবহার করি, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই নাক্সবুম শুধুমাত্র নাক্সবুম আমরা কেন ব্যবহার করি এর কোনো জবাব আপনাদের কাছে আছে কি? অনিয়ম, অতিরিক্ত মানসিক পরিশ্রম, এর ফলে যদি মাথা ব্যথা হয়, সেই ক্ষেত্রে আমরা যারা শুধু নাক্সবুম ব্যবহার করি এটার কারণ কি? আমার এক ডাক্তার লিখছেন, নাজমুল হাসান খান, রেপার্টরি না জানা। যারা রেপার্টরি ব্যবহার করেন তারাও যদি শুধু নাক্সবুম ব্যবহার করেন এর কারণ বলতে পারেন কি? বলেন। রেপার্টরি সম্পর্কে ধারণা থাকার পরেও তারপরও যারা নাক্সবুম ব্যবহার করে এর কারণ জানা থাকলে লিখুন। এর কারণ জানা থাকলে লিখুন। সম্মানিত উপস্থিতি, রেপার্টরি ব্যবহার জানার পরেও যারা
মানসিক পরিশ্রমে নাক্সবোম ব্যবহার করি যারা, অল্প বিদ্যায় ভয়ঙ্কর, না স্যার এটা হবে না। আমরা যারা এই ভুলটা যারা করি, এটা কেন করছি কারণটা খোঁজেন, কারণটা শুধু খোঁজেন, কারণটা কেন আমরা যারা শুধু নাক্সবোম ব্যবহার করি মানসিক পরিশ্রমের কারণে। যদি রোগীর মাথা ব্যথা হয় সেই ক্ষেত্রে আমরা যারা শুধু নাক্সবোম ব্যবহার করি, এর কারণ হিসাবে আপনাদের আর কারো কিছু জানা থাকলে লিখুন। মেডিসিনের জ্ঞান না থাকা, কত জ্ঞান মাথায় ঢুকাবেন? এত জ্ঞান তো ভাই মাথায় রাখা সম্ভব না। উপস্থিত সময়ে ওষুধ মনে না পড়লে অজানা কারণে সিনিয়র ডাক্তারগণ ব্যবহার করেন বিদায়। আর কিছু বলেন? সিনিয়রদের উপরে ঝামেলা চাপায়েন না, নিজেরা কিছু বলেন, খুঁজে বের করেন। কিনোস না জানার কারণে আরো কিছু একটু ভাবুন, আরো কিছু ভাবুন, আরো কিছু ভাবুন। আমরা যারা রোগীর মানসিক পরিশ্রমের কারণে যখন মাথা ব্যথায় ভোগে, এর ফলে আমরা যারা নাক্সবোম, শুধুমাত্র নাক্সবোম ব্যবহার করি। আপনারা অনেকে লিখেছেন যারা রেপার্টরি ব্যবহার জানে না, তাদের কথা বলেছেন। আমি শুধু একটাকেই দায়ী করতে রাজি নয়। যারা রেপার্টরি ব্যবহার জানেন তারাও যদি মানসিক পরিশ্রমের এত ওষুধ দেখার পরে শুধুমাত্র নাক্সবোমটাই ব্যবহার করে, এটা করার কারণ কি? গুরু ব্যবহার করছে তাই? এটা ভুলে যান। বিদ্যা গুরুর উপর ছেড়ে দিতে নাই, ওটা বাদ দিয়ে প্র্যাকটিক্যাল কথা বলেন, বাস্তবমুখী কথা বলতে হবে। মেডিসিনের মানসিক লক্ষণ সম্পর্কে না জানার কারণে, মানসিক লক্ষণ। আর কিছু? এবার আপনারা নাক্সবোম করুন। নাক্সবোমের যে মাথা ব্যথা রেপার্টরি দেখে হোক বা যেভাবে হোক অনিয়মের কারণে আপনারা নাক্সবোম, রোগীর মাথা ব্যথার কারণে নাক্সবোম ব্যবহার করলেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, সূচি দেখো, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি নাক্সবোমের মাথা ব্যথার কিছু লক্ষণ বলেন, তাহলে কি করবেন বলেন? যদি আপনাদের কাছে আমি জানতে চাই নাক্সবোমের কিছু মাথা ব্যথার লক্ষণ বলুন, মাথা ব্যথার কি লক্ষণ থাকতে পারে নাক্সবোমের, যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে একটু লিখে জানান। নাক্সবোমের মাথা ব্যথার লক্ষণ কে জানেন লিখুন। নাক্সবোমের মাথা ব্যথার লক্ষণ যে জানেন লিখুন। নাক্সবোমের মাথা ব্যথার লক্ষণ যার জানা আছে একটু লিখে জানান। আপনি নাক্স দিবেন, দেন, অসুবিধা নাই। কিন্তু নাক্সবোমের আপনার চেম্বারে যখন রোগী আসলে রোগীর বিস্তারিত আপনি ডাটা নিয়েছেন, রোগীর ডাটা সংগ্রহ করেছেন, রোগীর মাথা ব্যথার বিস্তারিত লক্ষণ সংগ্রহ করেছেন, তাহলে আপনি যদি রোগীর
মাথা ব্যথার সকল লক্ষণ সংগ্রহ করে থাকেন আপনার রোগীলিপিতে, তাহলে আপনার জানা থাকতে হবে নাক্সবোমের মাথা ব্যথার লক্ষণগুলি কি। অতিরিক্ত মানসিক পরিশ্রম বা রাত্রি জাগরণ, এই কথার আলোকে ঔষধের অভাব নেই, অনেক ওষুধ রয়েছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি কেন শুধু নাক্স ব্যবহার করবেন? আপনি নাক্সবোম দিবেন, দেন। নাক্সবোমের মাথা ব্যথার কিছু বিশেষত্ব রয়েছে। নাক্সবোমের মাথা ব্যথার কিছু বিশেষত্ব রয়েছে, যদি সেই লক্ষণের সাথে মিলে যায় তাহলে আপনি নাক্সবোম ব্যবহার করেন। লক্ষণগুলি যদি হয় পিকনিক অ্যাসিডের লক্ষণ, যদি হয় গ্লোডাইনের লক্ষণ, যদি হয় ক্যালকেরিয়া কার্বের লক্ষণ, যদি হয় অরামমেটের, সেই ক্ষেত্রে আপনি কেন নাক্সবোম ব্যবহার করবেন? নাক্সবোম যদি ব্যবহার করতে হয়, মাথা ব্যথা নির্দিষ্টকালে আগত, একটা নির্ধারিত সময়ের মধ্যে আসবে, তার সাথে বমি বমি ভাব থাকবে। যদি নাক্সবোমের মাথা ব্যথা হয়, মাথা ব্যথাটি একপাশিক হবে, এক পাশ থেকে অপর পাশে এপাশ ওপাশ পাশ পরিবর্তন করবে, নির্দিষ্ট কালে মাথা ব্যথা আসবে, সাথে বমি বমি ভাব থাকবে, একপাশিক অথবা একবার ডান পাশ আবার বাম পাশ, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। সকালবেলা মাথা ব্যথা হবে, ঋতুস্রাব কালো দেখা দিতে পারে মহিলাদের ক্ষেত্রে। মানসিক পরিশ্রমে, শীতল বাতাস থেকে, ভাবাবেগ জনিত উত্তেজনার পর জৈব তরল পদার্থের ক্ষয় হেতু যদি কোনো সমস্যা দেখা দেয়, আমরা প্রত্যেকেই শুধু চায়নার কথায় ভাবতে থাকি। খোলা বাতাস থেকে যদি মাথা ব্যথার সৃষ্টি হয়, ক্রোধ জিদ থেকে যদি মাথা ব্যথার উৎপত্তি হয়, সাথে যদি মানসিক পরিশ্রম থাকে, তাহলে আপনি ভাবতে পারেন নাক্সভূমিকাকে। নাক্সভূমিকার মাথা ব্যথার ধরন কেমন? রন্ধ্রকর, জ্বালাকর, খিল ধরার ন্যায়, চূর্ণ করার ন্যায়, টেনে ধরার মতো, ঝাঁকুনি লাগার ন্যায়, যেন একটি পেরেক বিদ্ধ করা হচ্ছে এরূপ অনুভূতি। একটা পেরেক যেন বিদ্ধ করা হচ্ছে, চিমটি কাটার ন্যায় চাপন বোধ বা ফেটে যাওয়ার ন্যায় বেদনা, তীর বিদ্ধবোধ, ক্ষততা বোধ যুক্ত, থেতলায় যাওয়ার ন্যায় চাপনে অনুভূতি, সূচিবিদ্ধকর, হতবুদ্ধিকর, বিদ্ধকর, বিদীর্ণকর, কষে ধরা বা টেনে ধরার ন্যায় অনুভূতি যুক্ত ব্যথা যদি হয় মাথায়, তার আরাম হবে শায়িত হলে, বৃদ্ধি হবে পড়লে, পড়ালেখা করলে বেড়ে যাবে, যদি শুয়ে পড়ে বা ঘুমিয়ে যায় তার এই মাথার যন্ত্রণা কমে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি রোগীর মাথা ব্যথা লিখেছেন আপনার খাতায় রোগীলিপিতে, সেই রোগীলিপিটা একবার আপনি এতক্ষণ আমি যা বললাম যদি একবার মিলিয়ে নেন, তাহলে আপনার ওষুধটা দিয়ে মনে তৃপ্তি পাবেন। আপনি রোগীলিপি করেছেন, রোগীর সমস্যা লিখেছেন, রোগীর কষ্ট সমস্যা আপনার রোগীলিপিতে লিখেছেন, সেই কষ্টগুলি একটা ম্যাথমেটিকের মধ্যে, যে কোনো আপনার পছন্দের একটা ম্যাথমেটিকের মধ্যে আপনি নাক্স দিবেন, দেন, অসুবিধা নেই, একবার মিলিয়ে নেবেন, তাহলে ওষুধটা দিয়ে আপনি শান্তি পাবেন। আমরা যারা একটা লক্ষণ শুনে রোগীকে একটা ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি দেন,
অসুবিধা নাই, কিন্তু আপনার রোগীর ডাটাটা একটা ম্যাথমেটিক্যাল সাথে একটু মিলিয়ে নেবেন, তাহলেই তো হলো। এবার আসেন মাথা ব্যথা। কে পারেন সাইলিশিয়ার মাথা ব্যথা? অতিরিক্ত মানসিক পরিশ্রমের ফলে যদি মাথা ব্যথা দেখা দেয়, তার ক্ষেত্রে আমরা সাইলিশিয়া ব্যবহার করতে পারি। তবে নাক্স ভূমিকা আর একটু কিছু জেনে যেতে চাই। নাক্স ভূমিকা অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত ইন্দ্রিয় সেবাজনিত কিংবা অতিরিক্ত রাত জাগরণ জনিত অসুস্থতা, এর নাম হচ্ছে নাক্স ভূমিকা। শুধুমাত্র মানসিক পরিশ্রমই নয়, বারংবার মলত্যাগের ব্যর্থ প্রয়াস, মলত্যাগের পর উপসম্বোধ, এটা থাকতে হবে নাক্স ভূমিকার সাথে। জিদ বা মনের ধীরতা, ঈর্ষা, হঠকারিতা, এটা আপনার থাকতে হবে। গত ক্লাসে বলেছি, শীত কাতরতা, স্পর্শ কাতরতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলি যদি সাথে থাকে, আগে যে মাথা ব্যথার ধরনগুলি বললাম, এই সব মিললে আপনার নাক্স ভূমিকা আপনি দিতেই পারেন। এবার আপনারা বলুন, এই যে রোগীর মানসিক পরিশ্রমের ফলে 13টি ওষুধ বললেন ফার্স্ট গ্রেডে, তার মধ্যে আরেকটি ওষুধ রয়েছে সাইলিশিয়া। এবার আপনারা সাইলিশিয়ার মাথা ব্যথার ধরনটি আমাকে একটু বলুন। সাইলিশিয়ার মাথা ব্যথা যে পারেন একটু লিখে জানান। সাইলিশিয়ার মাথা ব্যথা যার জানা আছে একটু লিখে জানান। সাইলিশিয়া কে পারেন একটু লিখে জানান। সাইলিশিয়ার মাথা ব্যথা কেমন? মাথা ব্যথা শুনলেই, অনিয়ম শুনলে মাথা ব্যথা, অনিয়ম থেকে মাথা ব্যথা। আমরা যারা নাক্সবোম ব্যবহার করি, আমি তাদেরকে বলছি, রোগী যদি অতিরিক্ত মানসিক পরিশ্রম করে, সেই ক্ষেত্রে আমরা বারবার কেন নাক্স ভূমিকা দেব? ফার্স্ট গ্রেডে রয়েছে অনিয়মের, অতিরিক্ত মানসিক পরিশ্রমের জন্য। শুধু নাক্স নয়, ফার্স্ট গ্রেডে রয়েছে 13টি, তার মধ্যে সাইলিশিয়া আরেকটি। দেখি আপনারা কে পারেন সাইলিশিয়ার মাথা ব্যথা কিছু লক্ষণ দেন। সাইলিশিয়ার মাথা ব্যথা দেখি কে পারেন, লিখুন। সাইলিশিয়ার মাথা ব্যথা তাড়াতাড়ি লিখুন। লিখেন সাইলিশিয়ার মাথা ব্যথা। স্যার এমনি আসি ভালো, কিন্তু ওই যে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হলো কি, ওই যে আপনার মলদার ব্যথা করে, রক্ত আসে, আর লোকে ওই খুব টাডায়। এটা এই মানে 7-8 দিন, 6-7 দিন ধরে আর কি। তো আপনি তো, আমি আইছিলাম গত 2 দিন আগে, আপনি তো সেদিন না। তো এর আগে একবার বলছিলাম, আপনি ওষুধ দিয়েছিলেন, তখন কমে গেছিল। পরবর্তীতে ওষুধটা চালু আছে কিনা জানি না। সবাই লিখুন। আর এমনি শরীরটা একটু দুর্বল লাগে। সাইলিশিয়ার মাথা ব্যথা সবাই লিখেন। সাইলিশিয়ার মাথা ব্যথা। সাইলিশিয়ার মাথা ব্যথা।
দেখেন সাইলিশিয়ার মাথা ব্যথা 1 নম্বরে লিখছেন আপনারা, একপার্শ্বিক লিখছেন তো, নির্দিষ্টকালে মাথা ব্যথা 1 নাম্বার। বমি ভাব সহ মাথা ব্যথা, নির্দিষ্টকালে বমির ভাব সহ মাথা ব্যথা, এটা আমরা নাক্স ভূমিকা পেয়েছি। একপার্শ্বিক নাক্স ভূমিকা পেয়েছি, পর্যায়ক্রমে এ পাশ থেকে ও পাশ, এটাও নাক্স ভূমিকা পেয়েছি। তবে সাইলিশিয়ার ডান পাশটা আরেকটা ব্যতিক্রম, যেটা নাক্স ভূমিকার মধ্যে নেই। এবার আসি প্রাতকালে, ঋতুকালে, এটাও আমরা নাক্স ভূমিকা পেয়েছি। দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত, এটা কিন্তু নাক্স ভূমিকার মধ্যে নেই। দুপুর 1টা থেকে রাত্রি 10টা, এই কথা নাক্স ভূমিকার মধ্যে নেই। বিকাল 3টায় সাইলিশিয়ার মাথা ব্যথা, এটাও কিন্তু নাক্স ভূমিকার মধ্যে নেই। মানসিক পরিশ্রম 2-এর মধ্যে আছে। শীতল বাতাস, এটাও ওখানে পাওয়া যায়। স্ত্রী সঙ্গমের পর এটা ওখানে পাওয়া যাচ্ছে না। জৈব তরল পদার্থের ক্ষয় হেতু এটা 2 জায়গায় আমরা পাচ্ছি। এবার রন্ধ্রকর, জ্বালাকর, ফেটে যাওয়ার ন্যায়, চূর্ণ করার ন্যায়, কেটে ফেলার মতো, টেনে ধরার মতো, ঝাঁকুনি লাগার মতো, যেন মাথাটি খোলা আছে এরূপ চিমটি কাটার মতো, চাপন বোধ, কেটে ফেলার মতো, চুল ধরে টানছে এরকম অনুভূতি, তীর বিদ্ধবোধ, ক্ষততা বোধ, থেতলায় যাওয়ার ন্যায়, চাপনে অত্যানুভূতি, সুস্বিদ্ধকর, হতবুদ্ধিকর, ছিন্নকর, বিদীর্ণকর, এই অনুভূতিগুলি আপনি সাইলিশিয়ার মাথা ব্যথার মধ্যে পাবেন। নাক্স ভূমিকায় পেয়েছি শুইলে মাথা ব্যথার আরাম, আর এখানে হলো খাবার খেলে আরাম, শায়িত অবস্থায় আরাম। নাক্স ভূমিকায় শুইলে আরাম, আর সাইলিশিয়ায় খাবার খেলেও মাথা ব্যথার আরাম। একটু ব্যতিক্রম পেয়ে যাচ্ছে, কিন্তু সাইলিশিয়া, নাক্স ভূমিকা, দুইটাই যদি মাথা ব্যথার সময় পড়তে শুরু করে, তখন মাথা ব্যথা বাড়তে শুরু করে। এই 2-এর মধ্যে সাইলিশিয়া, নাক্স ভূমিকা, এই 2-এর মধ্যে শুইলে আরাম বোধ করে, তবে সাইলিশিয়ায় খাবার খেলেও মাথা ব্যথা আরাম বোধ করে। এটা একটু আলাদা পেলাম। আলাদা তো হবেই, না হয়ে উপায় নেই। যদি আপনি রোগীর লক্ষণ সংগ্রহ করতে পারেন, ওষুধটি বাগ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা এবার সাইলিশিয়ার আরেকটু বিশেষত্ব শোনা দরকার। সাইলিশিয়া তো আলাদা করবেন, নাক্স বুম কোনটা, সাইলিশিয়া কোনটা। তাহলে এবার শুনুন। দৃঢ়তার অভাব, শীতার্থতা, কোষ্ঠবদ্ধতা, এটা হলো আপনার সাইলিশিয়ার কথা। মাথা ও পায়ের তলায় দুর্গন্ধ ঘাম বা ঘামের বাধাপ্রাপ্ত ঘামের কুফল, বাধাপ্রাপ্ত ঘামের কুফল, হাতের তলা কিংবা পায়ের তলায় দুর্গন্ধ ঘাম বা বাধাপ্রাপ্ত ঘামের কুফল, উত্তাপে উপশম, অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি, এই কথাগুলো যদি সাথে সংগ্রহ করতে পারেন, টিকাজনিত কুফল, এগুলা যদি পেয়ে যান, তাহলে আপনার ওষুধ সাইলিশিয়া দিতেই হবে। মানসিক পরিশ্রমের মাথা ব্যথা যদি হয় আর নাক্স ভূমিকার কোনো অবস্থান থাকবে না, আপনাকে সাইলিশিয়া ব্যবহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা বলুন তো এবার বলুন, ওষুধ ভাগ করা কি খুব কঠিন কাজ? বলেন।
আপনারাই বলুন, ওষুধ ভাগ করা কি কঠিন কাজ? বলেন আপনারাই বলুন, ওষুধ ভাগ করা কি খুব কঠিন কাজ? বলেন আপনারা। বলেন, আপনারা বলুন, রোগীলিপি যদি সুন্দর রোগীলিপি যদি হয় তাহলে ওষুধ ভাগ করা কঠিন কিনা? লিখেন, ওষুধ ভাগ করা কঠিন কিনা? আমি প্রায় বলি, এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজটি হলো ওষুধ বাছাই করা। যদি রোগীলিপিটি হয় সুন্দর, আদর্শ রোগীলিপি যদি করা হয়, তাহলে এই পৃথিবীতে আল্লাহ জি নাকি ভাগ করা সহজ না? না সহজ? কি লিখবেন এটাও রোগীলিপি করে শিখাইতে হবে। ভাগ করা সহজ কি সহজ না? বলেন, বুঝে লিখেন। ওষুধকে আলাদা করা, রোগীর জন্য একটি মাত্র ওষুধ বাছাই করা, রোগীর জন্য সদৃশ একটি ওষুধ নির্ণয় করা বা বাছাই করা, এটা কঠিন কাজ কিনা? লিখেন, কঠিন না সহজ? লিখেন, রোগীর জন্য একটি মাত্র ওষুধ বাছাই করা, এটা সহজ না কঠিন? লিখেন। তাড়াতাড়ি, সহজ না কঠিন? আগে অনেক কঠিন ছিল, এখন সহজ। ও আসি দেখা, হ্যাঁ, আরেক বিপদ। মমতা হোমিওল কক্সবাজার সহজ, মিজানুর রহমান স্যার সহজ, কি নোটস জানা না থাকলে কঠিন। ভাই, আপনার মুখস্থ করার কোনো দরকার নাই, পড়ারও দরকার নাই, আপনাদের ব্যবস্থা করে দেওয়া আছে। একেবারে আপনার পড়ার কোনো দরকার নাই, মুখস্থ রাখার দরকার নাই, যখন দরকার একটু দেখে নেবেন, বাস হয়ে গেল। আপনার টেবিলে বই আছে, একটু খুলে কি নোটস দেখে নেবেন, ঘুম গাম পিপাসা জিহ্বা লালা ক্ষুধা খাদ্য সব দেখে নেবেন। কে ঠেকায়? বই আপনার দেখবেন আপনি, কে ঠেকাবে? বলেন আপনারা। আপনার বই আপনি খুঁজে বের করবেন, কে ঠেকাবে আপনাকে? বলেন তো। আজকে ক্লাসের কয়েক মিনিট আগে, আনুমানিক আধা ঘন্টা আগে আমি একটা লেখা দিয়েছি। এই লেখাটার শিরোনাম কি ছিল? কি? আজ ক্লাসে ঢোকার আধা ঘন্টা পূর্বে একটা লেখা দিয়েছে, লেখাটার শিরোনাম কি ছিল? বলেন। ক্লাসে, এই অনলাইনে ক্লাসে আসার আধা ঘন্টা আগে আমার আইডিতে একটা লেখা দিয়েছি, লেখাটার শিরোনাম কি ছিল? যারা পড়েছেন তাড়াতাড়ি লিখেন। লেখাপড়ার দরকার নেই, কি লেখাপড়া করবেন? সব বই পুস্তকে আছে, রুগী আসবে দেখবেন। দেখা হয়নি, যারা দেখেছেন তারা লিখেন। কি লিখেছি বলেন? একটা লেখা দিয়েছি ক্লাসে আসার পূর্বে, যারা পড়েছেন। কি বেআই সাহেব নাকি? না না, বেআই সাহেব না, আজকে বেআই সাহেব দেওয়া হয় নাই, আজকে একটা লেখা দিয়েছি। লেখাটার বিষয়বস্তু কি ছিল? তাড়াতাড়ি লিখেন বিষয়বস্তু, জলদি লিখেন। আজকে লেখার বিষয়বস্তু কি ছিল? অনেক বড় না, আজকে লেখা একবার অল্প ছোট।
গুড। ডাক্তার নাজমুল হাসান খান আমার অভিজ্ঞতা দিয়েছে আজকে। এই অভিজ্ঞতা কি ছিল? অভিজ্ঞতাটা 33 বছর অভিজ্ঞতা। যারা পড়েছেন একটু লিখেন তো। এই আমার 33 বছর অভিজ্ঞতা। সবাই তো প্রত্যেকের অভিজ্ঞতা ফেসবুকে দিয়ে যান। অনেক ডাক্তাররা তাদের অভিজ্ঞতা দিচ্ছেন, অনেকে বড় বড় জটিল জটিল রোগ সারাচ্ছেন, অভিজ্ঞতা দিচ্ছেন। কিন্তু আমি আমার যে অভিজ্ঞতা দিয়েছি 33 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার বিষয়বস্তু কি ছিল আপনারা যারা পড়েছেন একটু লিখে দেন দেখি। তো নিয়ে বসে রাখো। 33 বছরের অভিজ্ঞতার বিষয়বস্তু কি ছিল? যারা পড়েছেন একটু বলেন। যারা পড়েছেন 33 বছর অভিজ্ঞতা, সবাই শুধু অভিজ্ঞতা দেয়, অনেকে অভিজ্ঞতা শুনতে চায়। আমি আজকে আমার একটু অভিজ্ঞতা দিলাম। রেপার্টরি করণ সহজের জাদু। আর কিছু? লোকমান হাকিম স্যার লিখছেন রেপার্টরি করণ সহজের জাদু। আর কিছু? আর কিছু? আর কিছু? আর কে কি বুঝেছেন লিখেন। আর কে কি বুঝেছেন লিখেন। তেত্রিশ বছরের অভিজ্ঞতা বলছি আজকে। নয়টায় জানতে চেয়েছে একটি বিষয়ে, মেডিসিন ছাড়া বলতে পারেনি। আচ্ছা, 9টায় পারে নাই। ডাক্তাররা ওষুধের দাম বলতে পারে না। আর কি? যারা লেখাটি দেখেছেন তারা তো বুঝেছেন, ঠিক আছে। আমি এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদেরকে শেয়ার করছি। অনেকে পড়ার সুযোগ পাবেন না, সময় পাবেন না। তো অভিজ্ঞতা, যার অভিজ্ঞতা তার মুখ থেকে শুনলেই সুবিধা। অভিজ্ঞতা হচ্ছে এই, গত কয়েক বছর থেকে যখন বিভিন্ন সেমিনারে এসএসআরএর প্রশিক্ষকদেরকে নিয়ে যখন সেমিনারে যাই, সেমিনারে উপস্থিত 100, 200, 150, 200 যাই ডাক্তার উপস্থিত থাকুক না কেন, তাদেরকে যখন প্রশ্ন করা হয়, কোনো লক্ষণ বলি যে আমার দাঁতে ব্যথা, ঠান্ডা পানিতে আরাম কিংবা গরম পানিতে আরাম, অথবা দাঁতে দাঁতে ঘর্ষণ করলে আরাম বোধ করি, 2-4টি ওষুধের নাম বলে। আমার নাক দিয়ে রক্ত পড়ে, মাসিক চাপা পড়ে, 2-1টা ওষুধের নাম বলে। রোগীর নাক দিয়ে রক্ত পড়ে, মাসিক চাপা পড়ে, 2-1টা ওষুধের নাম বলেন। রোগীর পিঠে জ্বালাকর ব্যথা, গরমে আরাম বোধ করে, 2-1টা ওষুধের নাম বলেন। যদি বলি রোগীর পায়ের তলায় জ্বালাকর ব্যথা, উপর দিকে শিরশির করে উঠতে থাকে, 2-4টা ওষুধের নাম বলেন। এক এক করে যদি প্রশ্ন করতে থাকি, উপস্থিত ডাক্তারদের মধ্য থেকে 2-1টা করে ওষুধের নাম হয়তো বলতে পারে, অথবা জানা থাকলেও বলতে চায় না, যদি না সঠিক না হয়
কোনো জবাব পাওয়া যায় না। এটা আপনারা এই মুহূর্তে যারা লাইভে অবস্থান করছেন আপনারাও ঠিক এই ব্যাপারটি অবগত অনেকে আছেন যে আপনি যদি কারোর সাথে কথা বলেন বিনা বইতে, যদি জিজ্ঞাসা করেন যে ভাই রোগীর হাতের তালুতে জ্বালাকর ব্যথা ওষুধ কয়টা, হাতের আঙ্গুলে জ্বালাকর ব্যথা ওষুধ কয়টি, যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন যে ওষুধ একটা বা দুইটা বা তিনটা ওষুধের নাম বললো অথবা বলবো যে আমার জানা নেই, দেখতে হবে বা জানতে হবে। আপনি উপস্থিত ডাক্তারদেরকে যখন প্রশ্ন করি যে আমাকে বলে দেন যে কানের পুজ হলুদ কিংবা পাতলা এবং হলুদ, যদি এই দুইটা কথা যোগ করে দেই, সাথে 3 নম্বর কথা দুর্গন্ধযুক্ত পাতলা এবং হলুদ, এই 3টা কথা যোগ করে দিলে ওষুধটার নাম কি হবে, উপস্থিত কোনো ডাক্তার জবাব দিতে পারে না। কারণ তারা তো রেপার্টরি ব্যবহার করে না কিংবা ব্যবহার করার চেষ্টাও করে না, অতএব তাদের এটা পারার কথা নয়। সকাল 9টায় যখন প্রশ্ন করি কোনো ডাক্তারের কাছ থেকে এর কোনো সঠিক জবাব পাই না। যদিও ওষুধ বলে এক একজন এক একটা, কেউ সাইলিশিয়া, কেউ সুরিনাম, কেউ পালসিটিরা, কেউ প্লামবাম, কেউ মাক্সল, কেউ হিপারসাল বা কেউ লাইকোপোডিয়াম, দুনিয়ার ওষুধের নাম বলছে, এক একজন এক একটা। যখন সারা দিন পার হয়ে যায়, দিন শেষে বিকাল 4টার দিকে যখন আবার প্রশ্ন করা হয়, এবার উপস্থিত ডাক্তারদেরকে যখন প্রশ্ন করা হয় রোগীর কানের পুজ পাতলা দুর্গন্ধযুক্ত হলুদ বর্ণের ওষুধ কয়টি, উপস্থিত যদি 200 ডাক্তার থাকে প্রত্যেকের একটি জবাব দেয় এই ওষুধ কিংবা এই ওষুধের নাম। প্রত্যেকের ওষুধ একটি হয়ে যায়, প্রত্যেকে জবাব দিতে পারে। তাদের মধ্যে যদি 200 ডাক্তার থাকে কমপক্ষে 150 ডাক্তার সঠিক জবাব দিতে পারে, যারা বের করতে পারেন। আর যারা বের করতে ওই মুহূর্তে পারেন না, শুধু কমপক্ষে 150 ডাক্তার সঠিক জবাব দিতে পারে। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি সারা দেশে প্রত্যেক ডাক্তার, যারা সিনিয়র ডাক্তার যারা আছেন, প্রত্যেকে যদি নবীন ডাক্তারদেরকে এইভাবে রোগীরিপি কিংবা রেপার্টরি নিয়ে কাজ করতেন, আমার মনে হয় আমাদের দেশে ডাক্তারদের সফলতা এখন যা আছে তার থেকে আরো অনেক গুণ বেড়ে যাবে কয়েক সপ্তাহের মধ্যে। প্রায় 64টি কলেজ রয়েছে আমাদের দেশে, বোর্ড কর্তৃক অনুমোদিত 64টি কলেজ, 63টি কিংবা 64টি কলেজ। যেমনি করে গত 2 দিন বরগুনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আবুল কালাম আজাদ স্যারের নেতৃত্বে ওনার কলেজে যে সুন্দরভাবে 18 তারিখে রেপার্টরি রোগীলিপি, 19 তারিখে রেপার্টরি, যে সুন্দর সুশৃঙ্খলভাবে দুইটি ক্লাস হলো, আমার বিশ্বাস এই 2 দিন যে ছাত্র ছাত্রী উপস্থিত ছিল তারা প্রত্যেকে রেপার্টরি ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ। এরকম যদি সমগ্র দেশে প্রত্যেকটি কলেজ থেকে কলেজের প্রিন্সিপালরা কিংবা বোর্ড মেম্বারদের নেতৃত্বে কিংবা প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল স্যাররা যদি উদ্যোগ নেন, তাহলে আমাদের দেশের নবীন চিকিৎসকরা অল্প দিনে আদর্শ একজন ডাক্তার হতে পারবে, এটা আমার বিশ্বাস। আর যদি কোনো কলেজ এ ব্যাপারে উদ্যোগ নেন, কারণ গত বছর একটি সেমিনারে আমাদের বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার দিলীপ স্যার বলেছেন যে স্যারের নিজের কলেজে এসি স্যারের দিয়ে ক্লাস করিয়েছে, প্রত্যেক কলেজের স্যারদেরকে বলেছে, প্রিন্সিপালদেরকে বলেছে
এই ক্লাসটি করানোর জন্য, রেক্স আর রোক্স ক্লাসটি করানোর জন্য আমি প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি চান শুধু আমাদেরকে শুধু বলবেন, আমরা চলে আসব। শুধু বলবেন, চলে আসবো আমরা, কিচ্ছু প্রয়োজন নেই, শুধু বলবেন চলে আসব। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যারা ইন্টার্নি করছে তাদেরকে তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ, এক দুটি বেচ তৈরি করে দেন। যারা বর্তমানে ইন্টার্নি করছে কিংবা যারা ফোর্থ ইয়ার পরীক্ষা দিয়েছে, শুধু এই বেচটাকে তৈরি করে দেন। এরা যদি এদেরকে তৈরি করে না দেন, বিশ্বাস করেন এই ইন্টার্নি করার পরে 10% ডাক্তারও চেম্বার করে না, 90% অন্য পেশায় চলে যায়। যদি বিশ্বাস না হয় ডাটা সংগ্রহ করেন, 90% অন্য পেশায় চলে যায়, মাত্র 10% এই পেশায় থাকে। 10 কিংবা 20%, 80% অন্য পেশায় চলে যায়। মাত্র অল্প একটু কাজ। এরা মেডিসিন জানে, প্যাথোলজি জানে, অ্যানাটমি জানে, ফিজিওলজি জানে, সব জানে, অর্গানন জানে, নিয়ম নীতি জানে। শুধু দুইটা সমস্যা, রোগীলিপি আর রেপার্টরি, এই দুইটা কাজ শুধু এদের কমতি থাকে। এর ফলে অন্য পেশায় চলে যায়। যদি প্রত্যেকটা কলেজ যদি সিদ্ধান্ত নেয়, এই যারা ইন্টার্নি করে তাদের সার্টিফিকেট দেওয়ার পূর্বে তাদেরকে অবশ্যই রোগীলিপি আর রেপার্টরি জানতে হবে। শুধু এটুকু কাজ যদি করে, আমার বিশ্বাস 100টা ছেলে যদি 100 জন ডাক্তার যদি ইন্টার্নি করে, এই যদি রোগীলিপি আর রেপার্টরি জানে, 100 জনেই চেম্বার দিতে বাধ্য হবে। 100 জনেই চেম্বার করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আনুষঙ্গিক অনেক কথা হয়ে গেল, তারপরে বলছি 26 আর 27 তারিখ রংপুরে আমরা যাচ্ছি। এসএসআরএফ গ্রুপ যাচ্ছে রংপুরে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সব ঠিক রাখে। 26 ও 27, 26 তারিখ রেক্স, 27 তারিখ রোক্স। ইনশাআল্লাহ আমি সহ আমার গ্রুপ থাকবে 26 তারিখ রংপুরে। 26-27 2 দিন আপনারা যারা অংশগ্রহণ করতে চান, এই যে ডাক্তার লোকমান হাকিম স্যার ঘোষণা দিচ্ছেন, সিফাত হোমিও ঘোষণা দিচ্ছেন, ওনাদের সাথে যোগাযোগ করেন, ওনাদের নাম্বারে যোগাযোগ করেন। 26-27 2 দিন আমরা রংপুরে থাকবো। 16 ডিসেম্বর ঈশ্বরদী কলেজে থাকবো ইনশাআল্লাহ। 16 ডিসেম্বর ঈশ্বরদী কলেজে যারা ওইদিকে যারা আছেন, ঈশ্বরদী কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ করেন। আমরা ঈশ্বরদী কলেজে আসছি 16 ডিসেম্বর। আর এই 26-27 নভেম্বর রংপুর আসছি। রংপুর এসএসআরএফ এর গ্রুপ আসছে রংপুরে, আমি সাথে আছি। এসএসআরএফ এর প্রশিক্ষকদের সাথে আমিও থাকবো ইনশাআল্লাহ। 26-27 2 দিন, প্রথম দিন রেপার্টরি, দ্বিতীয় দিন রোগীলিপি। যারা ওইদিকে যারা আছেন তারা থাকতে পারেন। ডাক্তার লোকমান হাকিম স্যার, সিফাত হোমিও, এই 2 জন ঘোষণা দিচ্ছেন, ওনাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা যাওয়ার ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক কথা হয়ে গেল। তারপরে বলছি, আমাদের সারা বাংলাদেশে এই 64 কলেজে যদি এই গত 2 দিন আবুল কালাম আজাদ স্যার যেভাবে ক্লাসটি করেছেন, ওনার অনেক কষ্ট হয়েছে। 2 দিন সকাল 8টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত সারাটা দিন উনি আমাদেরকে সময় দিয়েছেন। এমনকি একবার রাত আমাদের সব শেষ করে রাত 11টা পর্যন্ত সময় দিয়েছেন। 2 দিন এক নাগারে 2-3 দিন সময় দিয়েছেন। এভাবে যদি সারা দেশের প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল স্যাররা যদি এইভাবে যদি পরিশ্রম করতেন নতুনদের জন্য, আমার মনে হয় 1 মাস সময় লাগবে না, এই দেশের হোমিওপ্যাথির চেহারা বদলে যাবে। 1 মাস সময় লাগবে না, বিশ্বাস করেন, 1 মাস সময় লাগবে না, এই দেশের হোমিওপ্যাথির চেহারা বদলে যাবে। 1 মাসের বেশি সময় লাগবে না, যদি প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল স্যাররা উদ্যোগ নেয়।
যে রেপার্টরি আর রুগীলিপি এই দুইটা কাজ কমপ্লিট করাবে। এই উদ্যোগটা যদি নেয় প্রত্যেকটা কলেজের কর্তৃপক্ষ যদি উদ্যোগ নেয় যে যারা ইন্টার্নি করবে, যারা ফোর্থ ইয়ার, তারা রুগীলিপি আর রেপার্টরি শিখে সার্টিফিকেট দিতে হবে, এটুক যদি হয় আমার বিশ্বাস এই দেশের হোমিওপ্যাথির চেহারা 1 মাসে বদলে দেওয়া সম্ভব। 1 মাস, বিশ্বাস করেন 1 মাসে সম্ভব। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আলোচনা করলাম অনিয়ম। অনিয়ম রুগীলিপিতে একটি ধাপ, অনিয়ম। তাহলে অনিয়মগুলো কি কি? 1 নাম্বার খাবারে অনিয়ম, 2 নাম্বার অতিরিক্ত রাত্রি জাগরণ, 3 নাম্বার অতিরিক্ত সঙ্গম, 4 নাম্বার অতিরিক্ত ঘুম, 5 নাম্বার অতিরিক্ত টেনশন, 6 নাম্বার অতিরিক্ত মানসিক পরিশ্রম, 7 নাম্বার অতিরিক্ত শারীরিক ও মানসিক অতিরিক্ত শারীরিক পরিশ্রম। অধিক শারীরিক পরিশ্রম সেই অনুপাতে খাবার গ্রহণ না করা, এটা একটা কারণ রোগ উৎপত্তির। অতিরিক্ত কথা বলা, অনেকেই শুধু প্রয়োজনে অপ্রয়োজনে শুধু কথার কথা, শুধু কথা বলা, এটাও আরেকটা কারণ। এই যে কারণগুলি বললাম 8টি অনিয়ম, এই 8টি অনিয়ম একটু লিখে দেন আপনারা, তাড়াতাড়ি লিখুন। সম্মানিত উপস্থিতি, এই যে 8টি অনিয়ম বললাম, এই 8টি অনিয়ম একবার লিখে দেন। এখনই আপনাদের ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি। 1 নাম্বার খাবারে অনিয়ম, অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত সঙ্গম, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত মানসিক পরিশ্রম, অতিরিক্ত শারীরিক পরিশ্রম সে অনুপাতে খাবার গ্রহণ না করা, অতিরিক্ত কথা বলা। এই 8টি একটু লিখে দেন, তাড়াতাড়ি লিখুন, তাড়াতাড়ি লিখুন। আর এই ওষুধগুলিকে যদি আপনি মাথা ব্যথার ওষুধগুলিকে যদি টেনশন, যদি আপনার অতিরিক্ত মানসিক পরিশ্রমে যদি মাথা ব্যথা হয়, যেই কয়টি ওষুধের ফার্স্ট গ্রেড ওষুধ রয়েছে, সেকেন্ড থার্ড বাদ দিলাম, এই কয়টা ওষুধ যদি আপনারা আমার লেখা ম্যাথমেটিকের মধ্যেই এই সবগুলো ওষুধে মাথা ব্যথা পাবেন। যেই কয়টা ওষুধ রয়েছে ক্যান রেপার্টরিতে, প্রত্যেকটা ওষুধের মাথা ব্যথা আমার এই বইতে পাবেন। আপনারা এই ফার্স্ট গ্রেডের ওষুধগুলি কমপক্ষে একটু পার্থক্যটা মিলিয়ে নেন। যেমনি আজকে আমরা বললাম সাইলিশিয়া আর নাক্সবোম, এবার আপনারা ফার্স্ট গ্রেডে পাবেন ওখানে অরামমেট আছে, ক্যালকিরে কার্ব আছে, ক্যালকিরে ফস আছে, গুরোডাইন আছে, লাইকোপোডিয়াম আছে, নেট্টাম বিউন, নেট্টাম ফস, নাক্সবোম, পিক্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, পালসেটিলা, সাইলিশিয়া। এই প্রত্যেকটা ওষুধের মাথা ব্যথা যদি আপনারা বেশি দরকার নাই, আমার লেখা যে ম্যাথমেটিকা বইটি এটার মধ্যে একটু মিলিয়ে নেন, দেখবেন আপনি যদি এরকম কয়েকটা ডিজিজের একটু পার্থক্য যদি কয়েকবার পড়তে থাকেন, কয়েকটা পার্থক্য যদি করেন, পরবর্তীতে আপনি অন্য কোনো ডিজিজের জ্বর হোক, কাশি হোক, সর্দি হোক, মাথা ব্যথা হোক, বুক ব্যথা, বাতের ব্যথা, প্যারালাইসিস, যাই বলেন না কেন, যে কোনো ক্ষেত্রে পার্থক্য করতে আপনার আর কোনো ব্যাক পেতে হবে না। কয়েকটা যদি করতে থাকেন, কয়েকটা পার্থক্য করলে আপনি যখন তখন যে কোনো পার্থক্য করতে পারবেন। আপনি যদি কয়েকটা পার্থক্য যদি করে ফেলেন একবার, কষ্ট করে সিস্টেমটা বুঝে যান, রুগী আসলে আপনার একবার চোখটা বুলাইলে হয়ে যাবে, দেখবেন কত সহজে ভাগ হয়ে যাচ্ছে। এবার লিখেন, ওষুধ পার্থক্য করতে পারবেন তো? লিখেন, পার্থক্য করতে পারবেন কিনা, তাড়াতাড়ি লিখেন। আজ 598তম ক্লাসে অনিয়ম, আমরা যত প্রকার অনিয়ম করি সকল অনিয়ম এর আলোকে আপনারা দেখবেন রুব্রিক রয়েছে, সেই রুব্রিকের মধ্যে ঢুকে যে ওষুধগুলি ফার্স্ট গ্রেডে পান, সেকেন্ড গ্রেডে পান, এগুলো একটু মিলিয়ে নেবেন। আপনি যদি এই আজকে মাত্র একটা মাথা ব্যথা বললাম, শুধু অনিয়মের মাথা ব্যথা, অনিয়মের পেট ব্যথার মধ্যে ঢুকে যাবেন, অনিয়মের মধ্যে জ্বালা পোড়া ঢুকে যাবেন,
অনিয়ম মধ্যে শ্বাসকষ্ট ঢুকে যাবেন, বিভিন্ন জায়গায় আপনি অনিয়ম দেখে কিংবা মেন্টাল এক্সারশন দেখে এগুলা দিয়ে ওষুধগুলো পার্থক্য করবেন, দেখবেন কত মজা। সম্মানিত উপস্থিতি, আজ আর নয়, মাঝখানে 3 দিন ক্লাস বন্ধ ছিল, তো আবার আগামী দিন ইনশাআল্লাহ রাত 9:30টায় আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। আগামী দিন রাত 9:30টায়। আজকে আমার বরগুনার কিছু ডাক্তার যোগ হয়েছে। বরগুনার, গতকাল বরগুনা ছিলাম, তো সেই বরগুনার কিছু ডাক্তার আজকে সংযুক্ত হয়েছেন। আমি আশা করি আগামী দিন আরো নতুন ডাক্তার পাবো বরগুনার। আজকে যারা যারা বরগুনার ছিলেন একটু লিখেন তো দেখি, যারা যারা বরগুনার ছিলেন ক্লাসে একটু লিখেন, আপনাদের ঠিকানা লিখেন। যারা বরগুনার ছিলেন তাড়াতাড়ি লিখেন, কারা কারা বরগুনার, জলদি লিখেন। এই মুহূর্তে যারা ক্লাসে আছেন এর মধ্যে বরগুনার কে কে আছেন লিখেন। বরগুনা, এই মুহূর্তে যারা বরগুনার আছেন একটু লিখেন, কে কে আছেন বরগুনা, তাড়াতাড়ি লিখেন। দেখি কে কে আছেন বরগুনার, তাড়াতাড়ি লিখেন। আপনাদের বরগুনার ঠিকানা সহ লিখেন। লক্ষ্মীপুর থেকে একজন, বরগুনা থেকে যারা আছেন লিখেন বরগুনা। আজকে বরগুনা থেকে যারা আছেন লিখেন। একজন বরগুনা, আর কে? জি, 2 জন। যারা আছেন তাড়াতাড়ি লিখেন। বরগুনা শিফা, আর কে আছে দেখি। যারা যারা আছেন লিখেন। শিফা প্রথম থেকে বসে আছে, আর কে? প্রথম বেঞ্চে ছিলাম শিফা, সিরাজগঞ্জ সদর থেকে। জি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।